জায়ানের শিশির আবদার শ্রবণ হতেই তিতির কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ায়। একবার চতুর্দিকে নিজের আম্বর বাদামি নয়নদ্বয় বুলিয়ে নেয়। তানজিলা বেগম ছাড়া বাকি সবাই নিজেদের ব্রেকফাস্ট নিয়ে ব্যস্ত। মহিলার মুখায়বয়ব দেখেই বোঝা যাচ্ছে তিনি অপেক্ষায় আছেন তিতিরের না বলার জন্য। তিতির তার দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে এনে পুনরায় নিজের মনোযোগ নিবদ্ধ করলো জায়ানের পানে। জায়ানের নিষ্পাপ চাহনির কাছে আত্মসমর্পণ করে তিতির স্নেহমাখা স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেব। তিতিরের উত্তর শুনে জায়ানের চক্ষুদ্বয়ে দীপ্তিময় আভা ছড়িয়ে পড়ল। মনের আনন্দে সে হাততালি দিতে শুরু করে। আরমান আর হাবিব চৌধুরী একবার ওর দিকে তাকিয়ে মৃদু হাসি দেয়, অতঃপর আবারও নিজেদের খাবারের দিকে মনোনিবেশ করে। এদিকে রাগে সাপের মতো ফুঁসে উঠছে তানজিলা বেগম। জায়ান আর তিতিরের পানে এমন ভাবে তাকায় যেন ওরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম পানি। তিতির আর এদিকে একবারও ঘুরেও তাকালো না, বরং ধীর ভঙ্গিতে জায়ানের পাশে বসে পড়লো। প্লেটে থাকা পরোটা একটা একটা করে অংশ ছিঁড়ে খাইয়ে দিতে লাগলো জায়ানকে। হাবিব চৌধুরী এতক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে সবটা পর্যবেক্ষণ করলেও এবার কিঞ্চিৎ নড়েচড়ে বসলেন। নিজের গলা খাকারি দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেন। আর তাই হলো, সবাই তার দিকে তাকালো। তিনি বেশ শান্ত স্বাভাবিক কণ্ঠে বললেন, কারা যেন বলেছিল আমার ছেলেকে সামলানো কারো পক্ষে সম্ভব না। কিন্তু তো এখন দেখছি আমার ছেলেটা ভদ্র, নম্র ছেলের মতো নিজের খাবার খাচ্ছে। তার কারণে টেবিলের একটা জিনিসও এদিক সেদিক হয়নি। তবে কি তারা চোখ থাকতেও অন্ধ? ভদ্রলোকের কথাগুলো শুনে আরমান কেসে ওঠে। অবশ্য কেসে উঠেছে বললেও ভুল হবে। নিজের হাসি নিয়ন্ত্রণ করতে মিছে কাশির পন্থা অবলম্বন করলো আর কি। এদিকে তানজিলা বেগমের রাগ এবার সপ্তমে। অগ্নিকাণ্ডর ফুলকির ন্যায় তার অন্তরে দাউ দাউ করে উঠল। হাবিব চৌধুরী যে পরোক্ষভাবে কথাগুলো তাকেই বলেছিল তা বুঝতে মহিলার ৪ সেকেন্ডের বেশি সময় লাগলো না। এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। সোজা উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার খাওয়া শেষ, আমি নিজে রুমে গেলাম। প্রয়োজন ছাড়া কেউ আমাকে ডিস্টার্ব করবে না। কথাটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না। হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। তার যাওয়ার দিকে তাকিয়ে জায়ান বুক ফুলিয়ে শ্বাস নিল। যাক, বিপদ আপদ বিদায় হয়েছে। ইতিমধ্যে আরমানেরও খাওয়া শেষ হয়ে যায়। সে নিজের হাত পরিষ্কার করে উঠে দাঁড়িয়ে তিতিরের পানে তাকায় আর শান্ত কণ্ঠে বলেন, ভাবি, ভাইয়ার খেয়াল রেখো। জি অবশ্যই, তিতির মৃদু স্বরে উত্তর দেয়। অতঃপর আরমান তার ভাই আর বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার সময় একবারও কোহিনূরের পানে তাকানোর প্রয়োজন বোধ করে না। কিচেনে রুমের দরজার সামনে দাঁড়িয়ে কোহিনূর মলিন দৃষ্টি তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। অনস্তকরণে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হতেই রমণী নিজের শাড়ির আঁচল খামচে ধরে। লোকটার অবহেলা সে মোটেও সহায় করতে পারে না। অথচ গত একটা বছর ধরে আরমান তাকে অনবরত অবহেলার দুয়ারে ঠেলে দিচ্ছে। বাহির থেকে তাদের দেখলে মনে হবে পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ, অথচ রুমের ৪ দেয়ালের মাঝে তাদের সম্পর্কটা এখন কেবল টিকে আছে তাদের ৪ বছরের মেয়ে ঝিলিকের জন্যে। ফোঁস করে শ্বাস ছাড়ল কোহিনূর। নয়নদ্বয়ের অলক্ষিত অশ্রুকণা মুছে দ্রুত কিচেনে চলে গেল। হাবিব চৌধুরী তখনও বসে বসে দেখছেন। তিতির তার জায়ানকে অন্তরে প্রশান্তির স্রেফ প্রবাহিত হচ্ছে। তিনি নিজের চশমা ঠিক করতে করতে উঠে দাঁড়ালেন আর তিতিরকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, তিতির মা। তিতির সহসাই উত্তর দেয়, জি আঙ্কেল। নিজের খাওয়া শেষ হলে একবার স্টাডি রুমে যেও, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। তিতির হালকা মাথা দুলিয়ে বলে, আচ্ছা। অতঃপর হাবিব চৌধুরী ধীর লয়ে প্রস্থান করলেন। কোহিনূর কিচেনে দুপুর আর রাতের জন্য কি কি রান্না হবে তার যোগাযন্ত্র করছে। ডাইনিং রুম এখন মানুষ বলতে কেবল জায়ান আর তিতিরই বসে আছে। জায়ানকে খাওয়ানোর মাঝে মাঝে তিতিরও ২-১ টুকরো পরোটা নিজের মুখে তুলে নিচ্ছেন। তিতির জায়ানের মুখের সামনে আরেক টুকরো পরোটা ধরতেই ছেলেটা চুপ করে তা মুখে পড়ে নেয়। তবে এবার সে আরেকখান বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে ফেলে, যাতে চমকে উঠে তিতির ফিসফিস করে বলে ওঠে, আউ, আঙ্গুলে কামড় দিলেন কেন? প্রত্যুত্তরে জায়ান নিজের ৩২ পাটির দাঁত দেখিয়ে হাসে। তিতির কিছুক্ষণ ভ্রু উঁচু নিচু করে তার পানে চেয়ে থাকে। বুঝতে পারে পাগলুটা ওর সাথে ফাজলামো করছে। তিতিরও বা কম কিসে, সেও জায়ানের সামনে আরেক টুকরো পরোটা ধরতেই যখনই ছেলেটা মুখ বাড়িয়ে তা খেতে যাবে তখনই তিতির তড়িৎ বেগে পুরোটার অংশটি নিজের মুখে পুরে নেয়। থ হয়ে যায় জায়ান। ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকায় তিতিরের মুখের দিকে।
তার ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বলে, "এটা কি হলো তিতির বউ?" তিতির নিজের ঠোঁট বাঁকিয়ে বলে, "শোধ বোধ চুকিয়ে নিলাম।" জায়ান্ট বিমূঢ় কণ্ঠে আওড়ালো, "শোধ বোধ? সেটা আবার কি?" তিতির আর আগ বাড়িয়ে ব্যাখ্যা দিল না, লিপ্ত গলায় বলে, "আমার মাথা। এখন তাড়াতাড়ি খাবারটা শেষ করুন, আপনাকে আবার ওষুধ খেতে হবে।" ওষুধের নাম কূর্ণকহরে পৌঁছাতে জায়ানের মুখটা কুঁচকে গেল। সে নিজের মাথা এধার ওধার দুলিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, "না, না, আমি ওষুধ খাবো না। ওগুলো খেতে আমার ভালো লাগে না।" তিতির শান্ত কণ্ঠে বলে, "আপনাকে খেতে হবে, না হলে কিভাবে সুস্থ হবেন আপনি?" "না, না, না, ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। ওগুলো খেলে আমার ভালো লাগে না। ঘুম পায় অনেক। পাগল, পাগল লাগে।" এক প্রকার জেদ ধরে জায়ান একই শব্দের বারবার অনুকরণ করতে শুরু করে। তিতির বুঝে উঠতে পারছে না এখন কি বলে জায়ানকে শান্ত করবে সে। জায়ান তখনই উঠে দাঁড়ায়, কিছু না বলে ছুটে চলে যায় দোতলায়। তিতির পেছন থেকে বেশ কয়েকবার ডাকেও তাকে, কিন্তু জায়ানের সেদিকে কোনো হেলদোল নয়। চার দেওয়ালের আবৃত রুমটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। কালো বর্ণের ভারী পর্দাগুলি টেনে রাখার কারণে সূর্যের কিরণ ঘরে প্রবেশ করতে ব্যর্থ। রুমের বাঁ পাশে আলমারি পাশ ঘেঁষে কর্নারে ঘাপটি মেরে জড়সড় হয়ে বসে আছে জায়ান। দুহাতে শক্ত করে পেঁচিয়ে ধরেছে তার হাঁটু। তাগড়া যুবকের সুঠাম দেহে থরথর করে কাঁপছে ভয়ে। সেই মুহূর্তে রুমের দরজা ক্যাটক্যাট শব্দে খুলে যায়। সঙ্গে সঙ্গে জায়ানের সর্বাঙ্গে কাঁপন ধরানো শীতল স্রোত বয়ে যায়। ভীত সন্ত্রস্ত পুরুষ ভাবে হয়তো তানজিলা বেগম এসেছেন, তাই সে ভয়ে আরো কুচুমুচু হয়ে বসে। নিজের হাঁটু এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে সে নিজেকে সবকিছু থেকে আড়াল করতে চাইছে। ক্ষীণ পদধ্বনি তার কর্ণটাকে ভেসে আসতে জায়ানের অন্তর ধড়ফড় করে লাফিয়ে ওঠে। মাথা তুলে না তাকিয়ে শিশুসুলভ ভীতু স্বরে বিড়বিড় করে বলতে লাগলো, "স্টেপ মাম্মা, প্লিজ ডোন্ট মি হার্ট। আমি আর কখনো নিচে খেতে যাব না। প্লিজ আমাকে মেরো না।" অপমানের অনুনয় করতে লাগে জায়ান। তখনই দুখান হাত এসে আলতো তার কাঁধ ধরে ঝাঁকুনি দেয়। তাতে কুঁকড়ে যায় জায়ান। তবুও মাথা তুলে দৃষ্টি মেলে তাকানোর বিন্দু মাত্র সাহসটুকু সে পায় না। তখনই তার কর্ণগোচর হলো সেই মিষ্টি কোমল কণ্ঠস্বর, "আধির, আমি তিতির। তাকান আমার দিকে।" তিতিরের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে যায় না, তড়িৎ গতিতে নিজের মুখ তুলে তাকালো সম্মুখে। আ তি তার তিতির বউকে দেখা মাত্র জায়ানের রুহ যেন পুনরায় তার দেহে ফিরে এলো। সে কোনো কিছু না ভেবে নিজের হাতের বাঁধন খুলে শক্ত করে জড়িয়ে ধরল তিতিরকে। নিজের ক্রন্দনরত মুখখানা লুকিয়ে ফেলে তিতিরের কণ্ঠসান্ধিন্যে কয়েক সেকেন্ডের জন্য তিতির যেন বরফখণ্ডের ন্যায় জমে যায়। প্রতিক্রিয়া ব্যক্ত করার যৎকিঞ্চিৎ শক্তিটুকু ক্ষণিকের ব্যবধানে হারিয়ে ফেলে সে। মূর্তিবোধ হয়ে নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ হয়ে সফেদ দেয়ালে এদিকে জায়ান তিতির কাষ্ঠীবিষ্ঠ নিজের সঙ্গে জড়িয়ে ধরেছে, যেন হাতের বাঁধন একটু আলগা করলে তিতির হাওয়ায় মিলে যাবে। জায়ান অস্ফুটে স্বরে থেমে থেমে বলতে লাগে, "তিতির বউ, আমায় ছেড়ে যেও না। স্টেপ মাম্মা এলে আমায় বকবে, মারবে।" জায়ানের অস্ফুটে স্বরে বলা কথাগুলো তিতিরের কর্ণটাকে পৌঁছাতেই তরণী নিজের সম্বিত ফিরে পায়। ফুস করে ছাড়ল সে। টনি স্বতঃস্ফূর্তভাবে নিজের হস্তদ্বয় রাখে জায়ানের পিঠে। স্লোথ গতিতে হাত বুলিয়ে সায়ানকে শান্ত করার উদ্দেশ্যে তিতিরে সুমিষ্ট স্বরে বলে, "আমি তো আপনার সাথেই আছি। আপনি ভয় কেন পাচ্ছেন? আমি যতক্ষণ আপনার সাথে আছি কেউ আপনাকে আঘাত করতে পারবে না।" জায়ান জোরে জোরে না সূচক নিজের গর্দান নেড়ে কাঁপা কাঁপা স্বরে বলল, "স্টেপ মাম্মা খুব পচা তিতির বউ। ভাইকে কত্ত ভালোবাসে, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না। আমাকে সবসময় বকে, মারে। আমার খুব কষ্ট হয় তিতির বউ। স্টেপ মাম্মা অধীরকে একটুও ভালোবাসে না।" বলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে জায়ান। ছেলেটার কান্নার তীব্র শব্দগুলো না চাইতেও তিতিরের বক্ষের গভীরে গিয়ে বিঁধছে। কিভাবে ছেলেটাকে শান্ত করবে বুঝতে উঠতে পারছে না তরুণী। ওর এই কান্না তিতিরও সহায় করতে পারছে না। বুকের ভেতরটা কেমন চিনচিন ব্যথায় মোচড় দিয়ে উঠছে। নিজের হাত অনবরত বুলিয়ে চলেছে জায়ানের পিঠে। একটা শুষ্ক ঢোক গিলে তিতির পুনরায় একই কণ্ঠে বলে, "আমি এসে গেছি না? আর কেউ আপনাকে কষ্ট দেবে না। আমি ভালোবাসবো আপনাকে। কেমন? এবার কান্না থামান প্লিজ, না হলে কিন্তু আমি এখন কান্না করব।" কিয়ৎক্ষণ পর জায়ান তিতিরের কণ্ঠশুদ্ধি থেকে নিজের মুখ তুলে অশ্রুসিক্ত নিষ্পাপ নয়নে দৃষ্টি নিবদ্ধ করে তিতিরের ওই আম্বার বাদামি অক্ষিপটে নিজের পুরুষালী কম্পিত হস্ত এনে রাখে তিতিরের ডান গালে আর ফিসফিসিয়ে আওড়ালো, "তুমি সত্যিই আমার সাথে থাকবে তো মাম্মা? আর অরিনের মতো হারিয়ে যাবে না তো?" তিতিরের নিজের মাথা নেড়ে বলল, "একদমই না। আমি সবসময় আপনার সাথে থাকবো।"
যেমন চাঁদ সবসময় পৃথিবীর পাশে থাকে। প্রমিস, প্রমিস। জাহানের নিজের মুখখানার ভিতরে মুখের কিঞ্চিত নৈকট্য নিয়ে গিয়ে উচ্ছ্বাসে কাঁপা কণ্ঠে আবারও আওড়ালো, পিঙ্কি প্রমিস। এবার হেসে ফেলে তিতির। আর জায়ানের কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে নিজেকে নাজুক কোমল কনিষ্ঠ আঙ্গুল জড়িয়ে বলে, পিঙ্কি মিঙ্কি প্রমিস। বেশ। কিছুক্ষণ পর তিতির জানালার পর্দাগুলো সরিয়ে দিতে তেজস্বী সূর্যের উষ্ণ কিরণ রুমে ছড়িয়ে পড়ল। একটু আগের অন্ধকার নিমজ্জিত রুমখান মুহূর্তেই ঔজ্জ্বল্য ভরে উঠল। জায়ান বিছানায় বসে আছে, কান্নাকাটির পর্ব কিছুক্ষণ আগেই ইতি টেনেছে। জায়ানের দু হাতের মাঝে একটা মাঝারি আকৃতির বান্নি স্টাফড টয়, ওটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে গাল ফুলিয়ে বসে আছে সে। কারণ এত বরণ করার পরেও তিতির তাকে জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে। তিতির জানালার ধার থেকে সরে এসে জায়ানের সম্মুখে উপস্থিত হয়। ওর চুলে হাত বুলিয়ে দিতেই জায়ানের রাগ মুহূর্তেই মিলে গেল। নিষ্পাপ চাহনিতে তাকালো তার তিতির বউয়ের পানে। আর আদুরে গলায় বলল, তুমি না অনেক ভালো তিতির বউ। তাই বুঝি? হুম। স্টেপ মামার মতো আমাকে বকুনি দাও না, মারো না। তিতিরের প্রত্যুত্তরে কেবল কয়েকটি মুহূর্ত নিশ্চুপ তাকিয়ে রইল ছেলেটার মায়াভরা বদনের পানে। অতঃপর ধীর লয়ে কোমল স্বরে বলল, আচ্ছা আমি এখন কিছু বললে আপনি সেটা করবেন? জায়ান সঙ্গে সঙ্গে নিজের মাথা নাড়ে। তিতির মৃদু স্বরে বলল, আমি একটু আপনার পাপার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাই আমি যতক্ষণ পর্যন্ত না রুমে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আপনি এই ঘরের বাহিরে যাবেন না, কেমন? ওকে, ওকে। কিন্তু তাড়াতাড়ি চলে এসো। তিতির উত্তরে কিছু বলল না। কেবল নিজের চোখের পলক ফেলে জায়ানকে করল আশ্বস্ত করল। অতঃপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নিরিবিলি পরিবেশে এক যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌধুরী কুঞ্জ। আধুনিকতার আভিজাত্য মোড়ানো দোতলার বারান্দা বিশিষ্ট অট্টালিকার শীর্ষে সূর্য তীর্যকভাবে কিরণ দিচ্ছে, বাড়িটিকে আরো রাজকীয় রূপ নিচ্ছে। তবে বাহ্যিক সৌন্দর্য দিয়ে সবকিছু বিচার করা নিছক বোকামি মাত্র। অট্টালিকার অন্দরে শায়িত আছে অজানা বহু রহস্য, যা কখন উদ্ঘাটন হবে কিনা তা সবারই অজানা। মিনিট পাঁচেক হলো তিতির স্টাডি রুমের একটা চেয়ারে বসে আছে। তার সম্মুখে মেহগনি কাঠের পালিশ করা টেবিলের অপর প্রান্তে অবস্থান করছিল হাবিব চৌধুরী। চশমায় আবৃত দৃষ্টিতে স্থির রয়েছে তার সামনে থাকা একটি হিসাবের খাতায়। কিয়ৎক্ষণ অতিবাহিত হতেই তিনি খাতাটি বন্ধ করে মনোযোগ স্থির করলেন তিতিরের পানে। মেয়েটি তার পরনে প্রয়াত স্ত্রী আয়েশা চৌধুরীর শাড়ি ভারী মানিয়েছে ওকে। তিনি ফোঁস করে শ্বাস ছাড়লেন। অতঃপর তিতিরের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কেন ডেকেছি জানো? তিতির শান্ত স্বরে অকপটে উত্তর দেয়, না। নিজের চশমাটা খুলে ভদ্রলোক টেবিলের উপর রাখলেন। অতঃপর আবারও জিজ্ঞেস করলেন, জানার জন্যই তোমাকে কেন বেছে নিয়েছি তা জানতে চাইবে না? প্রশ্নটুকু তরুণীর কর্ণাটকে টাচ করে আঘাত আছড়ে পড়ল। নড়ে চড়ে রুজি ভঙ্গিতে বসে কৌতূহল নয়নে দৃষ্টিপাত করল হাবিব চৌধুরীর মুখের পানে। ভদ্রলোকের মুখাবয়ব নির্বিকার। তার মস্তিষ্কে কি চলছে তা তিতিরের নিজের ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি খাটিয়েও বুঝতে অক্ষম হয়। হাবিব চৌধুরী কয়েক মুহূর্ত নিশ্চুপ রয়ে অতঃপর মুখ খুললেন। গত বছর এক বৃষ্টির সন্ধ্যায় তুমি একটা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছিলে। পরবর্তীতে সেই গাড়ির ড্রাইভার তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এর জন্য তোমার বাবা তোমায় নানা রকম গালিগালাজ করে তোমার এলাকার রাস্তাতেই তোমাকে মেরেছিল। মনে পড়ে কিছু? থমকে যায় তিতির। চক্ষুদ্বয় বিস্ময়ে প্রসারিত হয়ে ওঠে। হ্যাঁ, গত বছর এক বৃষ্টির সন্ধ্যায় দেরি হয়ে যাওয়ায় তিতির তাড়াহুড়ো করে কোচিং থেকে বাড়ি ফিরছিল। তখন ওই অসতর্কতার কারণে একটা গাড়ির সঙ্গে ওর প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু সময় মতন গাড়িটির ড্রাইভার ব্রেক কষায় ও যাত্রায় তিতির প্রাণে বেঁচে যায়। পরে সেই গাড়িতেই লিফট নিয়ে ও নিজের বাসায় ফিরে যায়। গাড়িটি ওদের অ্যাপার্টমেন্টের বিল্ডিং এর সামনে থামতেই তিতির গাড়ি থেকে নেমে যায়। তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে ধাক্কা খায় ওর বাবা আসাদ রহমানের সাথে। আসাদ রহমান তখন নেশায় এতটাই টাল হয়ে ছিলেন, তার মধ্যে মেয়েটাকে একটা অপরিচিত লোকের গাড়ি থেকে নামতে দেখে নেশাগ্রস্ত লোকটির মেজাজ খারাপ হয়ে যায়। আর রাস্তাতেই তিতিরকে নানা রকম গালাগালি করে চড়-থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। কিন্তু এই ঘটনা হাবিব চৌধুরী জানল কিভাবে? প্রশ্নটা অন্তরে দমিয়ে না রেখে সোজাসুজি জিজ্ঞেস করে উঠল তিতির। আপনি কিভাবে এই ঘটনার কথা জানলেন? হাবিব চৌধুরী হালকা গলা খাকারি দিয়ে বললেন, কারণ আমি গাড়ির পেছনের সিটে বসেছিলাম। তিতির আরেক দফা হতভম্ব হয়ে যায়। নিভু নিভু দৃষ্টিতে পরখ করে হাবিব চৌধুরীর মুখাবয়ব। আস্তে আস্তে মনে পড়ে, আসলে তো
সেদিন ইনি ছিল গাড়ির পেছনের সিটে। তাই তো গতকাল থেকে তিতিরের মনে হচ্ছিল ও ভদ্রলোককে কোথাও দেখেছে কিন্তু স্মরণ করতে পারছিল না। হাবিব চৌধুরী তিতিরের দৃষ্টি দেখে বুঝতে পারলেন যে ও তাকে চিনতে পেরেছে। তাই তিনি নিজের কথা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তুমি সেদিন ভয় পেয়েছিলে ড্রাইভার টুকটাক যে কটা কথা জিজ্ঞেস করেছিল তুমি সতর্পণে তার উত্তর দিয়েছিলে। ব্যাস, ভালো লেগেছিল তোমাকে। অতঃপর আমি তোমার ও তোমার পরিবার সম্পর্কে খোঁজ খবর নেই। আর জানতে পারি তোমার বাবা জুয়া খেলে, নেশা করে আর তার অনেক ঋণও আছে। তুমি তখন ১৭ বছরে ছিলে। তাই গত একটা বছর অপেক্ষা করেছিলাম তোমার ১৮ বছর পূর্ণ হওয়ার। এতক্ষণ ধরে তিতির নিজেকে শান্ত রেখে সব কথা শুনলেও এই মুহূর্তে তার নিজেকে দমিয়ে রাখতে পারলেন না। রক্ত যেন মাথায় চড়ে বসল ওর। হাবিব চৌধুরীর পরবর্তী কথাগুলো যেন ওর আত্মসম্মানে যেন সজারু কাটার মতো বিঁধল। তরুণী ধপ করে উঠে দাঁড়াতে ভদ্রলোক ভ্রুকুটি স্নর্তিত কুঞ্চিত হয়ে উঠে কিছু বলার জন্য নিজের মুখ খুলতে গেলে তরুণী তাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। কিঞ্চিত চাপা তীক্ষ্ণ স্বরে বলে, আপনি কি আমার উপর করুণা দেখাচ্ছেন? হাবিব চৌধুরী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মেয়েটাকে শান্ত করার প্রয়াসে বলে উঠলেন, তিতির মা, তুমি আমাকে ভুল বুঝছো। অবশ্যই না। আমার বাবা আমার গায়ে হাত তুলছিল, এটা দেখে আপনি আমার প্রতি দয়া হলো আর আপনি আমাকে আপনার ছেলের বউ বানানোর জন্য আমার বাবাকে টাকার লোভ দেখালেন। তাও আবার আপনার মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে। বাক্যটি সম্পূর্ণ করতে গিয়েও তনি থেমে গেল। চোখের সামনে ভেসে উঠল জায়ানের সেই নিষ্পাপ মায়াভরা মুখখানি, যা তিতিরের বাক্যগুলোকে মাঝপথে থামিয়ে দিতে বাধ্য করল। না, সে জায়ানকে দোষারোপ করবে না। এখানে তো জায়ানের কোনো দোষ নেই। ও বেচারা তো তিতিরের মতোই এই খেলার একটা গুটি মাত্র। ভাবনাটুকু মস্তিষ্কের মধ্যে চাপা রেখে তিতির একটা লম্বা শ্বাস টানলো। অতঃপর সংযত শীতল কণ্ঠে বলল, আপনাকে আমার কিছু বলার নেই। হয়েছে আমার উপর, তাই দেখিয়েছেন। তবে আমি একটা কথা বলে দিচ্ছি আপনাকে শ্বশুর আব্বু, অধীর সুস্থ হোক কিংবা আজীবন এমন অসুস্থ হয়ে থাকুক তাতে এখন আর আমার কিচ্ছু যায় আসে না। বিয়ে যখন হয়েছে তখন ইহকাল আমি আমার স্বামীর হাত ছাড়ছি না। নিজের কথাটুকু সমাপ্তি করে তিতির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে স্টাডি রুম থেকে প্রস্থান করলো। যতক্ষণ পর্যন্ত না তিতিরের শীর্ণকায়ী অবয়ব মিলে গেল করিডোরে, ততক্ষণ পর্যন্ত হাবিব চৌধুরী ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণেই তার অধর কোণে ফুটে উঠল এক স্বস্তির হাসি। তিনি নিজের চশমাটা আবার পরে নিজে নিজে বিড়বিড় করলেন, থেকে যাও তিতির, আমার ছেলেটা ঢাল হয়ে চিরকাল ও সাথে থেকে যাও। তো আজ তুমি হয়তো পুরো সত্যিটা শুনলে না, কিন্তু যেদিন তুমি পুরো সত্যিটা জানতে পারবে আমার দৃঢ় বিশ্বাস সেদিন আমার প্রতি তোমার এই রাগটা কমে যাবে। জায়ান বিছানায় বসে তিতিরের জন্য অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেছে অথচ তিতিরের ফিরে আসার কোনো নামগন্ধ নেই। গত ৩ বছর ধরে জায়ান একা থেকেছে বহুবার। তাকে তো মাঝে মধ্যে ঘরের মধ্যে আটকেও রাখা হতো। তখন ছেলেটা ভয়ে রুমের এক কোণে বসে কান্না করত। কিন্তু আজও বেশ বিরক্তি হচ্ছে। একদিনের তিতিরের সাথে ওর যে আত্মার টান তৈরি হয়েছে তা আর কারো সাথে কখনো হয়নি। তাই তো এখন তিতিরকে ছাড়া থাকতে বেশ বিরক্তি লাগছে। এদিকে ঔষধের প্রতিক্রিয়াও শুরু হয়ে গেছে। মাথা আস্তে ভার লাগতে শুরু করেছে জায়ানের। তখনই জায়ানের শ্রবণে ভেসে আসে দরজা খোলার ক্ষীণ শব্দ। মুহূর্তেই বিদ্যুতের গতিতে সে দরজার দিকে দৃষ্টিপাত করে। আর দেখতে পায় একটা মেয়েকে। জায়ান অস্ফুট স্বরে বলে ওঠে, তুমি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।